শুভ সকাল সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্য বিষয়ে সরাসরি জিজ্ঞাসা ভিত্তিক আয়োজন লাইভ প্রেসক্রিপশন অনুষ্ঠানের আজকের পর্বে। সৌজন্যে রয়েছে বাংলাদেশ আই হসপিটাল। আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফাতিহা শাফি, আর থাকছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নির্ধারণ করেছি আমাদের আলোচনার জন্য। আজ আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু চূড়ান্ত করা হয়েছে চোখের নীরবঘাতক গ্লুকোমা। আপনার প্রশ্ন ও মতামত জানান 0241010469 এই নম্বরে। চোখের নীরবঘাতক বা গ্লুকোমা নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আরিফ মিয়া, নির্বাহী পরিচালক বাংলাদেশ আই হসপিটাল, মালিবাগ, ঢাকা, প্রাক্তন সভাপতি এবং বর্তমান উপদেষ্টা বাংলাদেশ গ্লুকোমা সোসাইটি। স্যার, আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। স্যার, আজকে আমরা চোখের নীরবঘাতক বা গ্লুকোমা নিয়ে কথা বলতে যাচ্ছি। গ্লুকোমা কি সে বিষয়ে আসলে অনেকেই জানেন না। গ্লুকোমাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি সে বিষয়ে প্রথমে জানব। ধন্যবাদ আপনাকে। চোখের নীরবঘাতক আমরা টাইটেলই বলেছি গ্লুকোমা। এই গ্লুকোমা চোখে অন্ধত্বের অন্যতম বড় কারণ। আমাদের চোখের ভিতরে একটা নার্ভ আছে, আমরা অপটিক নার্ভ বলি, খুবই ইম্পর্টেন্ট নার্ভ দৃষ্টির জন্য। গ্লুকোমাতে যা হয়, চোখের প্রেশার সাধারণত বেশি থাকে এবং এই নার্ভটা আক্রান্ত হয়। এই নার্ভের মধ্যে 1.2 মিলিয়ন নার্ভ ফাইবার থাকে, প্রায় 12 লক্ষ। এগুলো চোখের উচ্চ চাপের জন্য অথবা যদি চোখের নার্ভের ব্লাড সাপ্লাইটা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এটা আস্তে 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 নার্ভটা ক্ষয় হয়, ক্ষয় হয়ে দৃষ্টি কমে আসে। এই দৃষ্টি কমে আসে অপটিক নার্ভ ক্ষতিগ্রস্তের জন্য, চোখের প্রেশারের জন্য হোক বা অন্য কোনো কারণেই হোক, এটাকে আমরা গ্লুকোমা বলে থাকি। আচ্ছা আচ্ছা, এই যে আপনি বললেন যে চোখের প্রেশার বেড়ে যায়, সেটির পেছনে আসলে কারণ কি বা কেন হয়ে থাকে সেটি? চোখের প্রেশার স্বাভাবিক হলো 10 থেকে 20 মিলিমিটার মার্কারি বা পারদ। জি। এই চোখের প্রেশার মেনটেনেন্সের জন্য একটা চোখের ভিতরে পাথওয়ে আছে। চোখের এই পানিটা অ্যাকুয়াস হিউমার আমরা বলি, একদিক থেকে প্রোডাকশন হয়ে চোখের ভিতরে আসে, সার্কুলেশন হয়ে নর্মাল অ্যাক্টিভিটিস মেনটেন করে, আরেক দিক দিয়ে সে বেরিয়ে যায়। একটা ইনফ্লো আর একটা আউটফ্লো। তো চোখের যদি কোনো কারণে আউটফ্লো ঠিক আছে কিন্তু ইনফ্লো বেশি পরিমাণে ফ্লুইড প্রোডাকশন হয়, তাহলে চোখের প্রেশার বাড়তে পারে। যেটা কমই হয়, বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় গ্লুকোমাতে হয় সেটা হলো চোখের বেরিয়ে যাওয়ার পানির যে রাস্তাগুলো সেগুলো ব্লক হয়ে যায় কোনো না কোনো কারণে। যেমন চোখের ভিতরে আমরা জানি যে আইরিস একটা আছে, চোখের ভিতরে যে কালো জিনিসটা দেখি, আইরিসের 2টা অংশ থাকে, সামনে এবং পিছনের অংশ, যেটা যদি কোনো কারণে সংকুচিত হয়ে যায় বা লেগে যায় সামনে এবং পিছনের অংশ, তাহলে অ্যাঙ্গেলটা বলা হয় অ্যান্টেরিয়র চেম্বারের অ্যাঙ্গেলটা, এটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে তখন চোখের প্রেশার বেড়ে যায়। আর চোখের অ্যাঙ্গেলটা খোলা থাকা অবস্থাও হতে পারে, চোখের প্রেশার বাড়তে পারে। যদি ওই অ্যাঙ্গেল থেকে আবার ফ্লুইডগুলো যে পানিগুলো তরল পদার্থগুলো যদি ড্রেনেজ হয়, এখানে খুব ছোট ছোট নেটওয়ার্কের মতো থাকে, আমরা বলি ট্রেবিকুলার মেশওয়ার্ক। ওটা যদি কোনো কারণে বেশি সংকুচিত হয়ে যায়, আরও সরু হয়ে যায়, তাহলে অ্যাকুয়াস হিউমার ফ্লুইডটা ঠিক মতো বের হতে পারে না, তখন চোখের প্রেশার বেড়ে যায় এবং গ্লুকোমা রোগের উৎপত্তি শুরু হয়। আচ্ছা আচ্ছা স্যার, এই যে গ্লুকোমা হয়ে থাকে তার কি কোনো ধরন বা কোনো টাইপস আছে কিনা সে বিষয়ে? হ্যাঁ, গ্লুকোমার কয়েকটা টাইপই আছে। একটা হতে পারে জন্মগত গ্লুকোমা, আরেকটা হতে পারে অ্যাকোয়ার্ড বা জন্মের পরের গ্লুকোমা। তো এটা সাধারণত 2 রকম হয়। একটা প্রাইমারি, যেটা কোনো কারণ খুঁজে পাওয়া যায় না গ্লুকোমাতে, আর এটা হয় সেকেন্ডারি, যেখানে আমরা কোনো পরিষ্কার অবভিয়াস কোনো কারণ দেখি, সেখানে আমরা বলি সেকেন্ডারি গ্লুকোমা। তো অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা, যেখানে চোখের কোণটা আমরা বলি অ্যান্টেরিয়র চেম্বারে যে কোণ থাকে, কোণটা যদি বেশি শুরু হয়ে যায়, এটা অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা। আর চোখের কোণটা যদি মনে করেন বড়ই আছে কিন্তু ট্রেবিকুলার মেশওয়ার্ক দেয়, যেটা ওই দিক দিয়ে যদি ফ্লুইড যেতে না পারে, তাহলে আমরা বলি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা। আচ্ছা আচ্ছা, তো চোখের গ্লুকোমা আপনি যেরকম বললেন যে জন্মগত কারণেও হতে পারে, তো সেক্ষেত্রে কি কোনো বয়স আছে কিনা সেই বিষয়ে আমরা জানবো। আমাদের একজন দর্শক আছেন ফোনে, আমরা ফোনটি নিয়ে নিচ্ছি তার আগে। দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নাম বলে সরাসরি প্রশ্নটি করুন। আপনারা তো গ্লুকোমা নিয়ে আলোচনা করছিলেন, তো আমি জানতে চাচ্ছিলাম যে গ্লুকোমা কি সম্পূর্ণ নিরাময় হয়?
নিরাময়যোগ্য রোগ? জি স্যার, মানে উনি বলতে চাচ্ছেন যে গ্লুকোমা নিরাময়যোগ্য কিনা। নিরাময়যোগ্য কিনা? হ্যাঁ, গ্লুকোমার এটাই সবচেয়ে বড় ট্রেজেডি যে আমরা জানি চোখে ছানি পড়লে যদি আমরা ছানি অপারেশন করে আবার লেন্স লাগাই দেই তাহলে দৃষ্টি পুরাটাই ফিরে আসে যদি রেটিনা ম্যাকুলা ভালো থাকে। কিন্তু গ্লুকোমাতে মূল জিনিস যেটা অপটিক নার্ভ সেটাই ক্ষতিগ্রস্ত। সেখানে আমরা চিকিৎসা করি যতভাবেই করি, সার্জারি, মেডিসিন, কিন্তু দৃষ্টিটা আর ফিরে আসে না। এটা গ্লুকোমার একটা ট্রেজেডি। আর যেটুকু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ওইটুকু ফিরে আসবে না। আমরা চেষ্টা করি যেটুকু তার ভালো আছে আর জন্য কোনো নষ্ট না হয়, ওটি আমাদের প্রচেষ্টা থাকে। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা দর্শকের ফোনের আগে যে বিষয়টি জানতে চাচ্ছিলাম যে আপনি বলেছিলেন যে জন্মগতভাবে গ্লুকোমা হওয়ার একটা টেন্ডেন্সিও থাকে, কিন্তু সেই ক্ষেত্রে গ্লুকোমা হওয়ার ক্ষেত্রে কি নির্ধারিত কোনো বয়স আছে কিনা যে এই বয়সে গ্লুকোমা হতে পারে? হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। গ্লুকোমার জন্য বয়স কমনলি সাধারণত গ্লুকোমা 40-এর পরে হয়ে থাকে। অ্যাঙ্গেল ক্লোজার 35-এর দিকেও হতে পারে, 40, 50, 60-এর দিকে। যত বয়স বাড়ে গ্লুকোমার তত বেশি সম্ভাবনা বেড়ে যায় বয়সের সাথে সাথে। তো এটা তো হলো একটা। আর একটা হলো যে কোনো বয়সে এরকম নাই যেখানে গ্লুকোমা হওয়ার কোনো চান্স নাই। গ্লুকোমা যে কোনো বয়সে হতে পারে, তবে যত বয়স বাড়ে সম্ভাবনা তত বাড়ে। বয়স কম হলে সম্ভাবনা কম। যদি জন্মগত গ্লুকোমা হয় আমরা বলি কনজেনিটাল গ্লুকোমা, যেটা জন্মগতভাবে চোখটা যেহেতু খুব থাকে, ইমেচিউর থাকে, তখন চোখের অর্গানগুলো, টিস্যুগুলো খুব এত ম্যাচিউর হয় না, যার ফলে চোখের প্রেশার বাড়লে চোখটা বড় হয়ে যায় সাইজে, দেখতে বুলস আই বা আমরা বলি বুকথলমোস, দেখলে বড় লাগে চোখটা। বাচ্চাদের একটু রেডিশ থাকে, লাল লাল থাকে, চোখ দিয়ে পানি পড়ে, বাচ্চা লাইটের দিকে তাকাইতে পারে না, চোখটা বন্ধ হয়ে আসে। এগুলো যখন থাকে একটা বাচ্চা জন্মের পরে, তখন আমাদের মাথায় আসে এটা যে বাচ্চারা গ্লুকোমা হয়তো হয়েছে বা হইতে পারে। আচ্ছা আচ্ছা, এটা তো আমরা জানলাম যে বাচ্চাদের ক্ষেত্রে, কিন্তু যারা বয়স্ক আছেন তাদের কি কি লক্ষণ বা উপসর্গ আসলে দেখা দিয়ে থাকে বয়স্কদের? জি, জন্মের পরে আরেকটা আছে, আমরা জুভিনাইল গ্লুকোমা বলি। 20 থেকে 30 বা 15 থেকে 20 এই বয়সে যদি হয় গ্লুকোমা, আমরা বলি জুভিনাইল গ্লুকোমা। এই জুভিনাইল গ্লুকোমা তো ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমাই হয়। ওপেন অ্যাঙ্গেল যেগুলি, ওপেন অ্যাঙ্গেল মানে কোণাটা যদি খোলা থাকে, কোণটা খোলা থাকলে যে ধরনের গ্লুকোমা হয় ওদের এই রকমই হয়। সেখানে সমস্ত ফিচারই থাকে ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমার, শুধু বয়সের জন্য আমরা সেখানে এটা পেয়ে থাকি। আর যেটা বেশি কমন, বয়স যত বাড়বে তত বেশি, 40-এর পরে যেটা হয় অ্যাঙ্গেল ক্লোজার হতে পারে, অ্যাঙ্গেলটা যদি বন্ধ থাকে তাহলে গ্লুকোমা হতে পারে। এটার কম্পারেটিভলি একটু পার্সেন্টেজটা কম। আর যেটা ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা, যেটা কোনগুলি ওপেন থাকে, যেখানে খোলা কোন বিশিষ্ট গ্লুকোমা, যেটা ওটারই সংখ্যা আনুপাতিক হারে বেশি, 60 বা 60 বা 70% এটা গ্লুকোমা হয়ে থাকে। আচ্ছা আচ্ছা। তো স্যার, রোগী আসলে কখন বুঝবে যে সে গ্লুকোমার দিকে যাচ্ছে বা তার ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত, সে বিষয়ে আপনি? হ্যাঁ, এটাই হলো নীরব ঘাতক বলছি আমরা। নীরব ঘাতক মানে নীরবেই চোখের দৃষ্টিটা হরণ করে নিয়ে যায়, যেটা ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমাতে হয়ে থাকে। এটি বেশি ডেঞ্জারাস, কারণ রুগী বুঝতেই পারতেছে না কখন তার দৃষ্টিটা চলে গেল। কারণ দুই চোখে আমরা তো দেখি, একটা একটু দুর্বল থাকলে আরেকটা এটাকে কভার করে ফেলে, সে বুঝতেই পারে না। কোনোদিন কোনো কারণে যদি ভালোটা বন্ধ করে, তখন হয়তো তার চোখে পড়ে যে দৃষ্টিতে ওই চোখে অনেক কম দেখি, অথবা যখন ডাক্তারের কাছে আছে ফলো আপে। এই জন্য আমরা বলি যে বয়স 40-এর পর হলে প্রত্যেক বছরই একবার করে চোখের ডাক্তার দেখানো উচিত। কারণ আমরা তো প্রাথমিক পর্যায়ে নির্ণয় করতে হলে ডক্টরই পারবে, আই স্পেশালিস্টই পারবে নির্ণয় করতে প্রাথমিক পর্যায়ে, রোগী তো বুঝবে না। সেজন্য 40-এর পরে প্রতি বছর একবার করে চোখের ডাক্তার দেখানো উচিত। তো ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমাতে আসলে এরকম কোনো লক্ষণ থাকে না, তবে কিছু কিছু ক্ষেত্রে থাকে। ঘন ঘন চশমার পাওয়ার চেঞ্জ হয়, যেহেতু চোখের প্রেশার বেশি থাকে, পাওয়ার চেঞ্জ হয়, রোগী ঘন ঘন যায় ডাক্তারের কাছে চশমা বদলানোর জন্য। তখন হয়তো ডক্টর চিন্তা করে তাকে এরকম রোগটার জন্য ইনভেস্টিগেশন করে তার রোগটা নির্ণয় করে। আরেকটা গ্লুকোমা আছে যেখানে লক্ষণ থাকে, এটাকে আমরা বলি অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা, যেখানে কোনটা বন্ধ, কোন বিশিষ্ট গ্লুকোমা, সেখানে রুগীর লক্ষণ থাকে। রুগীর প্রাথমিক পর্যায়ে যখন লাইটের দিকে তাকাবে, তখন হ্যালোজ অ্যারাউন্ড দ্য লাইট, চারিদিকে রংধনুর মতো লাগবে, বিভিন্ন কালার দেখবে। বিকেলের দিকে যখন অন্ধকার, ঘরে কিছু কিছু অন্ধকার হয়, তখন পিউপিলটা, যেটা আমরা বলি চোখের মণিটা, একটু আস্তে আস্তে যখন বড় হয় অন্ধকারে, তখন এরকম অ্যাট্যাক্ট হওয়ার চান্স থাকে, তখন একটু ব্যথা হয়, এরকম গ্লুকোমা হয়। এবার যখন অ্যাট্যাক্ট নিয়ে আসে, যদি তীব্র ব্যথা নিয়ে আসে, এবং অ্যাকুট অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমাতে অ্যাট্যাক্ট যখন হয়, তখন রোগীর তীব্র ব্যথা হয়, বমি হয়, দৃষ্টি কমে যায়, হ্যাঁ,
সে একবার অস্থির হয়ে যায়, ইভেন বমিটিংও হতে পারে, বমিও করতে পারে। এটা লক্ষণ বিশিষ্ট গ্লুকোমা, যেখানে রোগী অনেক সিমটম নিয়ে আমাদের কাছে আসে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের একটি বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, আমরা বিজ্ঞাপন বিরতির পর আবারও আপনার কাছ থেকে এই বিষয়ে জানব। দর্শক, সময় হয়ে গেল লাইভ প্রেসক্রিপশন থেকে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ লাইভ প্রেসক্রিপশনে। আমরা কথা বলছিলাম চোখের নীরব ঘাতক বা গ্লুকোমা নিয়ে, সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। স্যার, বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে আমরা লক্ষণগুলো সম্পর্কে জানছিলাম। আপনাদের কাছে অনেক রোগীরা আসলে গ্লুকোমা নিয়ে আসে, সেক্ষেত্রে আপনারা কিভাবে ডায়াগনোসিস করে থাকেন বা কি কি পরীক্ষা দ্বারা নিশ্চিত হন? হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন গ্লুকোমা ডায়াগনোসিস। আমরা রোগীর ডায়াগনোসিসের জন্য প্রথমত তার ভিশনটা দেখি, ভিজুয়াল অ্যাকিউইটি, দৃষ্টির দুই চোখ আলাদা করে দুই চোখে 6 আসে কি না। কোনো যদি তার চশমার প্রয়োজন হয় পাওয়ার দিয়ে যদি 6 চলে আসে, আমরা বুঝি দৃষ্টি 6 আসে। তো দৃষ্টি নর্মাল থাকলেও গ্লুকোমা হতে পারে, কারণ ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমাতে দৃষ্টি অনেক দিন পর্যন্ত ভালো থাকে, সেন্ট্রাল ভিশনটা ভালো থাকে। তখন আমরা অন্যান্য টেস্ট করি, চোখের প্রেশারটা মাপি। চোখের প্রেশার নর্মালি 10 থেকে 20 মিলিমিটার অফ মার্কারি বা পারদ। তো সেখানে আমরা দেখি যদি 20-এর উপর হয়, 22-23, তো মনে করি একটা গ্লুকোমা সাসপেক্ট। 25-30-এর উপরে যদি হয়ে যায়, তখন তো আমরা অনেকটা ধরেই নিই যে তার গ্লুকোমা হয়তো হয়েছে। তখন আমরা তার অপটিক নার্ভের যে হেড, আমরা বলি অপটিক ডিস্কটা, আমরা তাকে ইভালুয়েট করি, বা আমরা একটা পরীক্ষা করি কালার ফান্ডাস ফটোগ্রাফি গ্লুকোমার জন্য। কালার ফান্ডাস করলে আমরা এখানে কতটুকু কাপিং আছে, অপটিক নার্ভের মাথা যেটা আছে এখানে কোনো কাপিং বেশি বা গর্তটা বেশি হয়ে গেছে কিনা, গ্লুকোমাতে এটা কাপিংটা বেশি থাকে। নর্মালি মনে করেন 0.5-এর চেয়ে কম থাকে, আর যদি বেশি থাকে 0.6, 0.7 কাপিংটা, তখন আমরা বলি যে তার গ্লুকোমার সম্ভাবনা আছে। তখন আমরা ভিজুয়াল ফিল্ড করি, দৃষ্টির পরিসীমাটা আমরা দেখি। গ্লুকোমাতে ফিল্ড কমে আসে, ভিজুয়াল ফিল্ড কমে আসে, ভিজুয়াল ফিল্ড টেস্ট করে আমরা দেখি। আর রিসেন্টলি আরও কিছু টেস্ট আসছে, যেমন ওসিটি, অপটিক্যাল কোহারেন্স টোমোগ্রাফি অফ গ্লুকোমা। এখানে গ্লুকোমার খুব প্রাথমিক পর্যায়ে আমরা ধরতে পারি এই টেস্ট করার পরে। আর যদি অ্যাঙ্গেলটা খোলা না বন্ধ, এই জন্য আমরা একটা টেস্ট করি, বলে গনিওস্কোপি। গনিওস্কোপি খুবই ইম্পর্টেন্ট গ্লুকোমা ডায়াগনোসিসের জন্য। বলা হয় যে গনিওস্কোপি ছাড়া গ্লুকোমা ডায়াগনোসিস কমপ্লিট না। আমরা বলতে পারবো না কমপ্লিট, দেখি ওপেন অ্যাঙ্গেল না ক্লোজ অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলের অবস্থা কি, গনিওস্কোপি আমরা বুঝতে পারি। এই টেস্টগুলো করে আমরা গ্লুকোমা ডায়াগনোসিস করে পরে আমরা ট্রিটমেন্ট শুরু করে থাকি। জি স্যার, আমরা ট্রিটমেন্ট প্রসঙ্গে আসছি। আমাদের একজন দর্শক আছেন ফোনে, আমরা ফোনটি নিয়ে নিচ্ছি। দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম চন্দন, ঢাকা থেকে বলছিলাম। স্যারের কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে গ্লুকোমা কি বংশগতভাবে হয়, আর যদি হয় তাহলে তার প্রতিকারের কি উপায়? আচ্ছা, হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। গ্লুকোমা বেশ কিছু ক্ষেত্রে বংশ পরম্পরায় হয়। এই জন্য আমরা গ্লুকোমা রোগী যখন সন্দেহ করি, তখন ফ্যামিলি হিস্ট্রি নিয়ে থাকি, যে আপনার পরিবারে কারো গ্লুকোমা আছে কিনা, পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, যারা ফ্যামিলি, এদের মধ্যে কারো গ্লুকোমা আছে কিনা। বেশ কিছু কেস পাওয়া যায় যারা ফ্যামিলিগত গ্লুকোমা, বিশেষ করে অ্যাঙ্গেল ক্লোজার, ওপেন অ্যাঙ্গেল, দুই জায়গায় ফ্যামিলি একটা জেনেটিক ইনফ্লুয়েন্স থাকতে পারে। আচ্ছা স্যার, এবার জানতে চাইবো যে এই যে গ্লুকোমা হচ্ছে, তো সেটির একটি নির্দিষ্ট আপনারা কোনো জরিপ বা সার্ভে করেছেন কিনা, বা বাংলাদেশে কতজন গ্লুকোমা রোগী রয়েছেন, এ বিষয়ে কি বলবেন? হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আপনার। এটা আমরা দেখেছি সারা বিশ্বে গ্লুকোমা জরিপের দেখা গেছে যে 2.2 থেকে 5.3 পর্যন্ত এত পার্সেন্ট পপুলেশনে গ্লুকোমা রয়েছে। তো আমাদের দেশে 2004 সনে আমাদের প্রয়াত আমাদের অনারেবল প্রফেসর মুস্তাফিজুর রহমান স্যার, উনি একটা জরিপ করেছিলেন এবং এটা ব্রিটিশ মেডিকেল জার্নালও প্রকাশিত হয়েছে। সেখানে উনি পেয়েছেন 2.1% গ্লুকোমা রোগী উনি ওনার সার্ভে থেকে উনি পেয়েছেন। তো আমরা গ্লুকোমা সোসাইটি রিসেন্টলি 2021 থেকে 22-23 পর্যন্ত একটা জরিপ চালিয়েছে সারা দেশে, প্রায় 58টি সেন্টারে ক্লাস্টারে নিয়ে এই জরিপটা হয়েছে।
এটা জুন 2021 থেকে জুলাই 2023 পর্যন্ত দীর্ঘ সময় জরিপটা হয়। আমাদের গ্লুকোমা সোসাইটির সম্মানিত চিফ অ্যাডভাইজার প্রফেসর শেখ এম এ মান্নাফ ওনার নেতৃত্বে আমরা সারা দেশের গ্লুকোমা সোসাইটির যারা আছি সবাই সহযোগিতায় আমরা জরিপ করেছি। এই জরিপের রেজাল্ট এবং এই জরিপটা আমরা আনন্দের সাথে বলতে চাই যে এটা ব্রিটিশ মেডিকেল জার্নালে জানুয়ারি 2024 এটা প্রকাশিত হয়েছে। এবং সেখানে আমরা দেখেছি যে আমাদের দেশে গ্লুকোমা আক্রান্ত রোগীর সংখ্যা 3.2%। আচ্ছা। এবং এর মধ্যে আমরা পেয়েছি যে ওপেন অ্যাঙ্গেলে গ্লুকোমাই বেশি, প্রায় 78% ওপেন অ্যাঙ্গেল, এবং ক্লোজ অ্যাঙ্গেল গ্লুকোমা আমরা দেখেছি সেখানে 16%। আর সেকেন্ডারি গ্লুকোমা যেটা আমরা বলি, যেটা অন্য কোনো কারণে গ্লুকোমা হয়, সেখানে আমরা এটা পেয়েছি প্রায় 5%। তো যেখানে আমরা দেখেছি যে ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা আমাদের 78%, সেখানে আবার বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে নর্মাল টেনশন গ্লুকোমা, মানে চোখের প্রেশার বেশি না হলে যে গ্লুকোমা হতে পারে, এটা এবার আমাদের সার্ভে থেকে বেরিয়ে আসছে। অনেকেই দেখা গেছে চোখের প্রেশার নর্মাল কিন্তু তারও গ্লুকোমা আছে। অর্থাৎ প্রেশার নর্মাল থাকার পরও যেটুকু প্রেশার তার চোখে আছে ওইটুকু প্রেশারই ওই অপটিক নার্ভ নিতে পারছে না, অথবা অপটিক নার্ভে ব্লাড সাপ্লাই রক্ত সরবরাহ পর্যাপ্ত পরিমাণ না হওয়াতে অপটিক নার্ভটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরকম গ্লুকোমা পাওয়া যাচ্ছে, বেশ একটা পার্সেন্টেজ পাওয়া গেছে আমাদের দেশে, প্রায় 80% এরকম গ্লুকোমা পাওয়া গেছে এই সার্ভেতে, রিসেন্ট সার্ভেতে। আচ্ছা আচ্ছা। তো স্যার, এই যে এত ম্যাসিভ একটা রেশিও বা পার্সেন্টেজ রয়েছে গ্লুকোমা রোগীদের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আপনারা কিভাবে ট্রিটমেন্ট দিয়ে থাকেন? আপনাদের ট্রিটমেন্ট প্রসিজিওরটা কি হয়ে থাকে? আমরা গ্লুকোমা রোগী ডায়াগনোসিসের পর ট্রিটমেন্টের জন্য কয়েকটা অপশান আছে। যে এরকম এক নম্বর হলো মেডিকেল ট্রিটমেন্ট, যেটা আমরা ওষুধের মাধ্যমে দিয়ে থাকি, ড্রপ দিয়ে থাকি। ড্রপ দিয়ে আমরা প্রথমে চার চোখের প্রেশার কন্ট্রোল করার চেষ্টা করি। এখানে একটা কথা বলে রাখা দরকার, গ্লুকোমার কারণ যে কোনো কারণে হোক না কেন, আমরা তো ওই কারণগুলোর চিকিৎসা করব। আর মেনলি আমরা চোখের প্রেশার কমানোর জন্য ওষুধ দিয়ে থাকি, এটা সার্জারি হোক, লেজার হোক বা মেডিসিন হোক। তো চিকিৎসার তিনটেই প্রক্রিয়া, একটা হলো মেডিসিন দিয়ে আমরা করতে পারি, লেজার দিয়ে করতে পারি, আর অস্ত্রোপচার বা সার্জারির মাধ্যমে করতে পারি। তো প্রথমে হলো মেডিসিনের মধ্যে 6টা গ্রুপ আছে। আমরা সাধারণত আমাদের দেশের প্রেক্ষাপটে একটু লো কস্ট যেটা, এটা দিয়ে আমরা শুরু করি। যদিও সারা বিশ্বে এখন দামিটা প্রস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ বলে, যেটা সবচেয়ে বেশি, একবার দিলেই চলে রাতের শোবার সময়, এটা এই জন্য সুবিধা। একটা সমস্যা হলো যারা ইকোনমিক্যালি না পারবে না এটা ম্যানেজ করতে, তাদের জন্য আমরা একটু লো কস্ট ড্রপ ইউজ করে থাকি। ড্রপে মেডিসিনে যখন দেখি যে তার প্রেশার কমছে না বা তারপরও তার অপটিক নার্ভটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন আমরা চিন্তা করি তাকে কমানোর জন্য লেজারে যাই। লেজারেরও 2 রকম আছে, আর্গন লেজার ট্রিবিকুলোপ্লাস্টি, সিলেক্টিভ লেজার ট্রিবিকুলোপ্লাস্টি, এবং লেজারের মাধ্যমে করে থাকি। এবং 5 থেকে 10 বছর পরে অনেক সময় আবার করতে হয়। তো আলটিমেটলি সার্জারি একটা ফাইনাল একটা তার জন্য ট্রিটমেন্ট। এটা আমরা এখন সারা বিশ্বেই এখনো গোল্ড স্ট্যান্ডার্ড হলো ট্রাবিকুলেক্টমি। ট্রাবিকুলেক্টমি অপারেশনের মাধ্যমে আমরা যে এখানে চোখের পানিটা বাধাগ্রস্ত হচ্ছে সেখানে একটা বিকল্প রাস্তা করে দিই, ওই দিক দিয়ে চোখের পানিটা বেরিয়ে যায়, ফলে আর অপটিক নার্ভে কোনো ক্ষতিগ্রস্ত হয় না, চোখটা ভালো থাকে দীর্ঘদিন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের আরো একজন দর্শক আছেন ফোনে, আমরা ফোনটি নিয়ে নিচ্ছি। দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার চোখে পানি আসে, বাতাস লাগলে পানি আসে, কিন্তু আমার চশমা ইউজ করি, সামনেরটা হইতাছে 3.75 এক চোখে, আরেক চোখে হইতাছে 400 সামনে, আর দূরেরটা হইতাছে 100। আচ্ছা, পাওয়ার। হ্যাঁ, প্রশ্নটা বলেন, প্রশ্নটা কি? প্রশ্নটা পানি আসে, বাতাস লাগলে পানি আসে চোখে, সেই বিষয়ে জানতে চাই। আপনার চোখের যে পাওয়ার আছে এটাকে মায়োপিয়া বলি আমরা। ওই চশমাটা আপনি ইউজ করবেন, আর বাতাস লাগলে যে পানি আসে এটার জন্য চোখটা করে দেখতে হবে কর্নিয়াতে কোনো সমস্যা আছে কিনা, চোখে পানি আসার যে কারণগুলো থাকে ওগুলো কোনো কিছু আছে কিনা, আর চোখে ময়লা আসে কিনা, চোখের যে পানি যাওয়ার যে একটা রাস্তা থাকে, আমরা বলি লিক্রিমাল সিস্টেম, ওই রাস্তায় কোনো ব্লক আছে কিনা। যদি ওগুলো সব ওকে থাকে, তো আমরা অনেক সময় একটা অ্যান্টিবায়োটিক ড্রপ দিয়ে থাকি, যাতে করে চোখের যে কারণে পানিটা আসতেছে ওইটার জন্য ঠিক হয়ে যায়।
চোখটা পুরোপুরি পরীক্ষা না করে আপনাকে বলা যাচ্ছে না কি কারণে প্যানিটা আসতেছে। একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। হ্যাঁ, আপনার নিকটস্থ কোনো চোখ বিশেষজ্ঞ একটু দেখে পরামর্শ নেবেন, তাহলে কারণটা পাওয়া যাবে কি কারণে পানি আসতেছে। আচ্ছা স্যার, এবার জানতে চাইবো যে আমরা যেরকমটা ব্লাড প্রেশারের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে উচ্চ রক্তচাপ কমানোর ক্ষেত্রে আমরা অনেকগুলো দিক নির্দেশনা আসলে আমরা ফলো করে থাকি। চোখের যে চাপ বা প্রেশার বেড়ে যাওয়া, সেটি কমানোর ক্ষেত্রে আসলে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি? চোখের প্রেশারের জন্যই আমরা গ্লুকোমার যে মেডিসিনগুলো ইউজ করি প্রেশার কমানোর জন্যই, সেখানে আমরা মেডিসিন ইউজ করি যে ড্রপের মাধ্যমে চোখের প্রেশার কমে যায়। যদি চোখের প্রেশার ড্রপের মাধ্যমে না কমে তখন আমরা আরও ড্রপ অ্যাড করি, একটা দেওয়া শুরু করি, হইল না আরেকটা ড্রপ দেই। আমরা 2টা 3টা 4টা ড্রপ ইউজ করি প্রেশার কমানোর জন্য। ম্যাক্সিমাম ড্রপ দেওয়ার পরেও যদি দেখি না প্রেশার কমছে না, তখন আমরা বিকল্প চিন্তা করি, সার্জারি বা লেজারের কথা চিন্তা করি। আচ্ছা স্যার, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি জনসাধারণের উদ্দেশ্যে যদি এবার কিছু বলতেন। হ্যাঁ, আমার ইম্পর্ট্যান্ট কথা হলো যে গ্লুকোমা যেহেতু নীরব ঘাতক, নীরবে চোখের দৃষ্টি শেষ করে ফেলে, নষ্ট করে ফেলে, তো সেই জন্য গ্লুকোমা ডায়াগনোসিসের জন্য আমাদের যে নিকটস্থ চক্ষু বিশেষজ্ঞ আছে তার মাধ্যমে আমরা বছরে একবার করে চোখটা আমরা পরীক্ষা করাবো। আর একটা ইম্পর্টেন্ট কথা, যাদের গ্লুকোমা ডায়াগনোসিস হয়ে গেছে, গ্লুকোমা রোগী, ওনাদেরকে আমরা বলি ড্রপ কন্টিনিউ করার জন্য, কিন্তু আমরা চেম্বারে অনেক সময় দেখি ওনারা ড্রপ দেন না। কেন দিচ্ছেন না? ভাবছি যে আপনার কাছে আসবোই, এই জন্য আরও ড্রপ শেষ হয়েছে আর দেই নাই। তো সেখানে এরকম 1 দিন 2 দিন 5 দিন 7 দিন 10 দিন বন্ধ রাখা উচিত না। এই জন্য গ্লুকোমার ওষুধ শেষ হওয়ার 5 দিন 7 দিন আগেই চলে আসবেন ডাক্তারের কাছে, দেখে ওষুধ যেন না হয়, গ্যাপ না যায়। আমি রুগীদেরকে এরকম বলে থাকি যারা গ্লুকোমাতে আক্রান্ত, অনেক দৃষ্টি অনেকটুকুই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ওদেরকে বলি যে দেখেন, আপনার চোখের ড্রপটা খাওয়া একবার মিস দেন, অসুবিধা নাই, কিন্তু ড্রপটা যেন মিস না যায়। এরকমও আমি বলে থাকি যে ভূমিকম্প হচ্ছে, ব্যাগ ট্যাগ নিয়ে দৌড় দেবেন, রেডি হচ্ছে, ওই সময় ড্রপটা চোখে দিয়ে ওই ড্রপটা আবার পকেটে নিয়ে পরে দৌড়টা দেন, যাতে করে একটা মিস না যায়, একটা ড্রপও যেন মিস না যায়। জি, অত্যন্ত ইম্পর্টেন্ট ড্রপটি কন্টিনিউ করা। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার অত্যন্ত সুন্দর উপস্থাপনার জন্য। অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে। পরবর্তীতে সুযোগ হলে আবারও আমরা অনেক কিছু জানার চেষ্টা করব। আপনাকেও অনেক ধন্যবাদ। জি দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আমি জানি এই অনুষ্ঠানের মাধ্যমে গ্লুকোমা সম্পর্কে আপনারা বিস্তারিত ধারণা পেয়েছেন, আর আপনারা জানলেই আমরা অনুষ্ঠানের সার্থকতা খুঁজে পাবো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সাথেই থাকবেন। সাপোর্টেড বাই বাংলাদেশ আই হসপিটাল।